আমি এর আগে পড়িয়েছি গোলজি বস্তু পর্যন্ত। পড়িয়েছি। এখন আমি যেটা পড়বো সেটা হলো কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আগে আমি গোলজি বডির দুইটা জিনিসই বলছি, যে এখানে সিস্টার্নি থাকবে, ভ্যাসিকল থাকবে, ভ্যাকিউল থাকবে। হ্যাঁ, এইটা সাধারণত বা প্রধানত গোলজি বস্তু পাওয়া যাবে হলো প্রাণীর মধ্যে। উদ্ভিদ কোষে এদের খুব দেখা যায়, তবে সব উদ্ভিদ কোষে দেখা দেখা যাবে না। এগুলো দেখা যাবে যে এখানে বিভিন্ন এনজাইম আসে, এনজাইম এসে এখানে তাদের পানি বিয়োজন সম্পন্ন করে। সুন্দর মতো তারা এখন হাইড্রোলাইসিস করে, পানি দিয়ে ভাঙে অনেক কিছু, বুঝছো? আর এখানে কি হয়, এখানে তোমার হরমোন নিঃসরণ হয়। এটা হরমোন তৈরি করার জন্য ভূমিকা পালন করে এই গোলজি বস্তুটা। আর এরপরে আছে হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, যেটা আমরা বলবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডো মানে ভেতরে, আর এই প্লাজমা বলতে বোঝানো হয়েছে সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজমের ভেতরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোনটা? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো এটা। এইটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষের ভিতরে এটা একটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো, আমি যদি এইভাবে বলি, তোমরা তোমাদের বইতে দেখবা যে এইরকম, এই, আবার এখান থেকে আবার এইরকম হয়ে আবার এভাবে যাবে, বুঝছো? তো এইভাবে দেখবে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো চলবে আর কি। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা থাকে, তারা কি করে, তারা হলো এখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আগে বলেন, এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো দুই প্রকার। এই দুই প্রকারের মধ্যে একটা হলো কি, এই তো তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। একটা কোষের ভিতরে, এই কোষটা যদি ধরি, এই কোষটার ভিতরে কি আছে, এই কোষটার ভিতরে নিউক্লিয়াস ছাড়া বাকি এই যে যতগুলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে, সেই অঙ্গাণুর মধ্যে আমরা এখন পড়তেছি হলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে এইরকম দেখা যাচ্ছে, এই যে এটা, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে থাকে, এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যে থাকে, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গুলো কি হয়, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় দুই প্রকার। এইরকম এই এই সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এটার নাম এন্ডো মানে কি, আমি যেগুলো আগে আগে বলে ফেলছি সেগুলো সম্বন্ধে আমি আর বিস্তারিত বলবো না, কারণ এন্ডো শব্দের অর্থ আমি বলে ফেলছি আগে। এন্ডো মানে ভেতরে। তো এন্ডো মানে ভেতরে, এটা তোমাদের মনে রাখতে হবে। আমি আজকে বলছি মানে আমি যদি 2 মাস পরেও ক্লাস নেই, তোমাকে এন্ডো মানে ভেতরে বলতে হবে। কারণ ডিকশনারির মতো করে কথা আমি সব সময় এটা বলবো না, আমি নিবো এরপর থেকে পড়া। এন্ড অর্থ ভেতরে, এবং প্লাজমা, এই প্লাজমা বলতে এখানে যেটা বোঝাইছে এন্ডোপ্লাজমা, প্লাজমা বলতে আসলে সাইটোপ্লাজম বোঝাইছে। তাইলে সাইটোপ্লাজম যদি বোঝানো হয়, তাহলে আমরা বলতে পারি সাইটোপ্লাজমের ভেতরে এক ধরনের কি থাকে, রেটিকুলাম। রেটিকুলাম মানে হলো সাধারণত সুতার মতো করে বোঝা। আসলে রেটিকুলাম মানে যদি সহজ করে বলি, রেটিকুলাম মানে হলো এরকম জালের মতো। এই যে জাল, তাহলে এরা কি করে, নেটওয়ার্ক তৈরি করে। কি তৈরি করে? নেটওয়ার্ক তৈরি করে। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই পুরো সেলটার মধ্যে কি তৈরি করবে, একটা নেটওয়ার্ক তৈরি করবে। কেন নেটওয়ার্ক তৈরি করতে হবে? খুব সহজ কথা, নেটওয়ার্ক তৈরি করতে হবে হলো, এখানে একটা কোষে একটা বস্তু তৈরি হলো, সেই বস্তুটা আরেকটা জায়গায় যাবে, সেখান থেকে আরেকটা জায়গায় যাবে, এরপরে গিয়ে বাইরে আরেকটা সেলে যাবে। এইভাবে এভাবে একটা নেটওয়ার্ক তৈরি করবে। তাইলে এখান থেকে একটা জিনিস তৈরি হলো, সেটা আবার এই জায়গায় গেল, এখান থেকে আবার এই জায়গায় গেল, এখান থেকে আবার এই জায়গায় গেল। এই মন চাইলেই এরা এইভাবে চলে যাবে না, কারো না কারো সাহায্য নিবে, এবং আরেকটা পাশের কোষেও চলে যাইতে পারে। তাহলে এই যে পাশের এই যে একটা থেকে আরেক জায়গায় যাওয়া, হ্যাঁ, বা একের সাথে অপরের যে সম্পর্ক তৈরি করা, কোষের ভিতরে অন্যান্য অঙ্গাণুর সাথে একে অপরের যে সম্পর্কটা তৈরি করে, এইটা করে মূলত এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বুঝছো? এটুকু বুঝো নাই? কিছুই বুঝো নাই? বুঝছি। ঠিক আছে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা বললাম, যে ও আসলে নেটওয়ার্ক তৈরি করে, এইটুকু মনে রাখলেই হবে, কোনো সমস্যা নাই।
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে? ও নেটওয়ার্ক তৈরি করে, নেটওয়ার্ক তৈরি করে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় হলো দুই প্রকার। একটা হয় মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটা হয় হলো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা হবে, তাদের গায়ে এরকম ছোট 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 ছোট, এখানে দেখো ক্ষুদ্র 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 কি এখানে কিছু লেগে আছে। তাহলে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে এরকম ক্ষুদ্র 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 জিনিসগুলো থাকবে না। এই ক্ষুদ্র 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 জিনিসগুলোর নাম হলো রাইবোজোম। এইগুলো রাইবোজোম, এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো এখানে থাকার ফলে এটার মসৃণ থাকলো না। আগে তো ধরো এরকম থাকলো একদম সুন্দর মসৃণ হতো এটা, কিন্তু যখন এরকম রাইবোজোম গায়ে লেগে থাকে তখন সেই এই সারফেসটা আর মসৃণ হয় না। তাই আমরা বলতে পারি যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোমের দানা লেগে থাকে, রাইবোজোম লেগে থাকে, সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে আমরা বলবো অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেগুলো কি হবে, যেগুলো এরকম কোন, যেগুলোতে রাইবোজোম লেগে থাকবে না, সেগুলোকে আমরা বলবো মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন দেখো, মানে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেটা আছে, এটার ক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এইখানে দেখো, এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো ধরলাম এটাতে রাইবোজোম নাই, কিন্তু মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যেখানে আছে তার মধ্যে কি থাকবে? রাইবোজোম থাকবে। তাহলে রাইবোজোম থাকলে কেউ কি বলতে পারবা রাইবোজোম থাকলে সুবিধা কি? কি ব্যাপার, পুরোপুরি চুপ কেন তোমরা? বলো, ফাহিম বলো, রাইবোজোম থাকলে সুবিধা কি? জয়, বিজয় বলো। বিজয় বলো। হ্যালো স্যার। বলো। স্যার প্রশ্নটা আরেকবার করলে ভালো হতো। আমি তোমাকে বলছি যে রাইবোজোম থাকলে সুবিধা কি? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে তো রাইবোজোম থাকে, জি। সেটার নাম হয় অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাই রাইবোজোম থাকলে সুবিধা কি? রাইবোজোম থাকলে এর মাধ্যমে প্রোটিন, হিস্টোন প্রোটিন এগুলা এগুলা সংশ্লেষণ করা যায় আর কি। প্রোটিন তৈরি হয়, ভেরি গুড, প্রোটিন তৈরি হয়। তার মানে আমরা বুঝতে পারলাম যে মসৃণ এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে যে কাজটা হবে, সেই কাজটা একটা সুন্দর বিশেষ বৈশিষ্ট্য আছে। হ্যাঁ, সেই বিশেষ বৈশিষ্ট্য হলো যে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করবে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে মসৃণ, সরি সরি অমসৃণ যেটা, সেটার মধ্যে এই যে রাইবোজোমের দানা থাকে, এই রাইবোজোমের দানা থাকার ফলে সেখানে প্রোটিন তৈরি হয়, মানে প্রোটিন সংশ্লেষণ হয়। তাহলে দেখো তো, এটা একটা সুন্দর মতো নিউক্লিয়াসের আশেপাশে আছে না? নিউক্লিয়াসের আশেপাশেই তো আমাদের রাইবোজোম লাগবেই লাগবে, রাইবোজোম লাগবেই লাগবে, কারণ প্রোটিন সংশ্লেষণ হইতে হবে, মনে আছে? তাহলে এখান থেকে এই রাইবোজোম এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে বা গাত্রে এসে আসলে কি করে? প্রোটিন সংশ্লেষণ হয়। আর প্রোটিন সংশ্লেষণ হলে আমরা আরেকটু বলতে পারি যে স্যার, প্রোটিন সংশ্লেষণ হওয়া মানে হলো সেখানে কিন্তু হরমোনও তৈরি হইতে পারে, কারণ হরমোনও এক ধরনের প্রোটিন, বুঝছো? মানে প্রোটিন ধর্মী হরমোন থাকে। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণের গায়ে প্রায় রাইবোজোম লাগে থাকবে, তবে স্বাভাবিক এসব স্থানে কি হবে? প্রোটিন সংশ্লেষণের ঘটনা ঘটবে। তাহলে তোমরা তো এটুকু বুঝছো কেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন সংশ্লেষণ হয়। কারণ এখানে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে, আর রাইবোজোম লেগে থাকলেই এখানে প্রোটিন সংশ্লেষণ হবে। তাহলে এখন তার কি এটাই কি কাজ, আর কি কোনো কাজ নাই? না, আরো কাজ আছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা সাঁকোর মতো কাজ করে, দেখো তো। এই যে দেখো তো কিভাবে ভিতরে জায়গা, আবার এইভাবে জায়গা, এইভাবে, আবার দেখো এখান থেকে কি, আবার এইদিকে জায়গা, আবার এটা থেকে গিয়ে ঢুকে আবার আরেকটা এখানে চলে আসছে, আবার এখান থেকে গিয়ে আবার এই পরেরটাতে চলে আসছে। তার মানে কি,
একটা নেটওয়ার্কিং সিস্টেম হতো, জাস্ট লাইক এইরকম এইরকম কোনো জিনিস এটার মধ্যে ঢুকে লুপ হোলের মতো গিয়ে এই দিক থেকে আবার বের হয়ে যাবে, মানে এই দিক থেকে ঢুকলে এই পর্যন্ত আবার সুন্দর মতো চলে আসতে পারবে। তার মানে এটা একটা নেটওয়ার্কের মতো কাজ করছে, এটা একটা নেটওয়ার্কের মতো কাজ করছে, বুঝতে পারছো? অর্থাৎ এটা কি করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা যখন সেলের মধ্যে থাকবে, এই আমি যদি দুইটা সেল নেই, এই দুইটা সেলের মধ্যে কি হবে, এইখানে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকার ফলে এখানে যা যা তৈরি হবে সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ঢুকে গিয়ে আবার কি করবে, আবার এই পাশেরটাতে এইগুলো একদম পাশে এখানে লেগে থাকে, তাই পাশের কোষটা পর্যন্ত সে কি করতে পারবে, পাশের কোষটা পর্যন্ত, এখানে তো আমরা জানি এখানে কি আছে, এখানে বলো এটার নাম কি, প্লাজমা ডেজমাটা। এই প্লাজমা ডেজমাটা দিয়ে সুন্দর মতো করে এখান থেকে এই বস্তুটা এদিকে চলে আসতে পারবে। তার মানে যে প্লাজমা ডেজমাটা পর্যন্ত এই পর্যন্ত আসতে হলে, এই পর্যন্ত আসতে হলে এই যে কোষের ধরো যে কোনো জিনিস সেখানে তৈরি হলো, সেটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয়ে 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 একদম এই ছেদ পর্যন্ত চলে আসবে। এই পর্যন্ত চলে আসলে এরপরে প্লাজমা ডেজমাটা দিয়ে পাশের কোষে চলে যেতে পারবে। তার মানে প্রয়োজনীয় প্রোটিন যখন তৈরি হয় তখন সেই প্রোটিন গুলো কি করতে পারবে, সেই প্রোটিন গুলো হরমোন গুলো পাশের কোষে প্রবাহিত হইতে পারবে। বুঝতে পারছো? কথা বলো, তোমাদের জিজ্ঞেস করছি, কথা বলবা। বুঝছি স্যার। তাহলে হ্যাঁ এন্ডোপ্লাজমিক স্যার। কোন কারো কোনো সমস্যা আছে? কারণ আমি জিজ্ঞেস করবো কিছুক্ষণ পরে, ঘুরায় পেঁচে জিজ্ঞেস করবো কিন্তু আমি প্রশ্ন, তো জিজ্ঞেস এখনই প্রশ্ন থাকলে এখনই বলো। কোনো প্রশ্ন নাই? ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলটিমেটলি কি করবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আলটিমেটলি একটা কোষের মধ্যে থাকবে, সেই কোষের মধ্যে একটা নেটওয়ার্ক বা সংযোগ তৈরি করবে। এন্ডো মানে হলো ভেতরে, এবং প্লাজমা মানে হলো সাইটোপ্লাজমের কথা বলছে, তার মানে সাইটোপ্লাজমের ভেতরে এক ধরনের জালের মতো জিনিস থাকবে, জালিকা আকার জিনিস থাকবে, যার নাম আমরা বলতে পারবো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমি যদি এইটা কি পুরোটা এইটাই সেলের, এটাই পুরোটা সেল ধরে ফেলি, এটাই পুরো সেল ধরে ফেলি, দেখো সেলের এইটা নিউক্লিয়াস আর এটা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে এইভাবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে আসলে কি করবে, আসলে সে কোষের সংযোগ রক্ষা করবে, একটা কোষ থেকে আরেকটা কোষের সম্পর্ক সে রক্ষা করবে। কিভাবে সম্পর্ক রক্ষা করবে, এখানে যা যা উৎপন্ন হবে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দিয়ে ঢুকে গিয়ে সে সুন্দর মতো কি করতে পারবে, পাশের কোষের সাথে সেটা আদান প্রদান করতে পারবে। তাই তো বলতে পারি এটা একটা নেটওয়ার্ক তৈরি হয়। আমরা যেমন নেটওয়ার্ক দিয়ে কি করি, একে অপরের সাথে নেটওয়ার্ক দিয়ে তো যোগাযোগ করি, নেটওয়ার্ক না থাকলে যেমন যোগাযোগ করতে পারতাম না, এইখানেও সেই নেটওয়ার্ক করে। অর্থাৎ সে এই এই কোষের উৎপাদিত বস্তুগুলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে পাশের কোষে পরিবাহিত করে। এই ছিল এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ব্যাপারটা। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হয় দুই প্রকার, একটা হয় মসৃণ আর একটা হয় অমসৃণ। মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে বা ওদের গায়ে রাইবোজোম লেগে থাকে না, কিন্তু অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম লেগে থাকে। মসৃণ অমসৃণ যদি রাইবোজোমের ক্ষেত্রে ভুলে যাও তাহলে চোখ বন্ধ করে চিন্তা করো, তোমার হাতটাতে এখন তুমি টাচ করে সুন্দর মতো সিরিয়ালি নিয়ে যাও, ওকে, বা একটা সামনে স্কেল রাখো, স্কেলের উপর থেকে হাতটা বুলিয়ে এই মাথা থেকে ওই মাথা নিয়ে যাও, মসৃণ মনে হবে। কিন্তু স্কেলের উপরে তুমি কিছুক্ষণ একটু খুঁড়ি খুঁড়ি কিছু ছোট ছোট মোম গলিয়ে 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 দিয়ে রাখো, এখন তুমি কিন্তু এটা অমসৃণ দেখবা। সেম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ক্ষেত্রেও ওর গায়ে এরকম তুমি যখন মোম গলিয়ে দিয়ে 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 এটা একটা অমসৃণ কাঠামো বানিয়ে ফেলছো, সেম ভাবে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়েও রাইবোজোম গুলো এভাবে লেগে 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 কি তৈরি হয়েছে, এইভাবে একটা অমসৃণ কাঠামো তৈরি করছে। যেহেতু রাইবোজোম অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে আছে, আর রাইবোজোমই যেহেতু প্রোটিন সংশ্লেষণ করে মূলত, তাহলে আমরা বলতে পারি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও কি হবে, প্রোটিন সংশ্লেষণ হবে। তো এবং এই প্রোটিন সংশ্লেষণ হলে তার সাথে সাথে হরমোনও তৈরি হবে, কারণ হরমোনও এক ধরনের কি, হরমোন এক ধরনের প্রোটিন, মানে হরমোনের মধ্যে প্রোটিন থাকে, প্রোটিন জাতীয়। তাহলে এই যে কথাগুলো বললাম, তাহলে এগুলো সব এন্ডোপ্লাজমিক রেটিকুলামের জন্য প্রযোজ্য হবে। তাহলে আমরা এখান থেকে তোমার বই অনুযায়ী বলতে পারি কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি করে, কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এই যে এই সাইডে থাকে, এই সাইডে থাকে, একদম এই সাইডে থাকে। তাহলে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি এই সাইডে থাকে, তাহলে এই দেখো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো আর একটা দুইটা না,
তাহলে এইখানে একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, একটার সাথে আরেকটা, এইভাবে কানেক্টেড হয়ে 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 সে আবার পাশের কোষের সাথে কি করতে পারবে, সংযোগ করতে পারবে। এই জন্য বলা হয়ে থাকে যে কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে যেগুলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকে। তাই এরা কি করতে পারে, এরা কি করতে পারে, যেহেতু এই কোষ ঝিল্লির সাথে যুক্ত থাকে তাই সুন্দর মতো এরা এক কোষ থেকে আরেক কোষে, ধরো এই পাশে আরেকটা কোষ আছে, এই পাশে আরেকটা কোষের মধ্যে সে কি তো কি করতে পারে, সে এই সুন্দর মতো হরমোন, এনজাইম বা উৎসেচক এগুলো কি করতে পারে, ট্রান্সফার করতে পারে। বুঝতে পারছো এইটুকু তোমরা? জি স্যার। জি স্যার। এখন দেখো তাহলে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, এই যে এখন খেয়াল কর, তাহলে কোষ আমরা তো জানি না একটা কোষের প্রথম শুরু হবে, তো কোষের একদম প্রথম শুরু হবে কি দিয়ে, কোষের প্রথম শুরু হয় হলে নিউক্লিয়াসের বিভাজন দিয়ে, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হয় তখন আস্তে আস্তে নিউক্লিয়াসের বিভাজন হয়, তারপরে নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিয়াসের ভিতরে আবার সব ডিএনএ থাকে, ডিএনএ ম্যাটেরিয়ালের মধ্যে সব কোষের সব কিছু লেখা থাকে, তারপরে সেই আস্তে 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 কোষের অন্যান্য জিনিসগুলো তৈরি হতে থাকে। তাইলে মনে রাখবা কোনো একটা কোষ তৈরির ক্ষেত্রে কিন্তু সর্বপ্রথম তার নিউক্লিয়াসের ম্যাটেরিয়াল গুলো তৈরি হয়, মনে থাকবে, নিউক্লিয়াসের ম্যাটেরিয়াল গুলো তৈরি হয়, মানে একটা কোষ থেকে আরেকটা কোষ যখন তৈরি হয় তখন সর্বপ্রথম তার নিউক্লিয়াসটার বিভাজন ঘটে। আর নিউক্লিয়াসটার বিভাজন ঘটে সুন্দর মতো, নিউক্লিয়াসের এই যে ক্রোমোজোম গুলো বিভাজিত হয়, তারপর সুন্দর মতো নিউক্লিয়াসটা বিভাজিত হয়ে নিউক্লিয়াসটা তৈরি হয়, তারপরে আরেকটা কোষে পরিণত হয়। তাহলে সর্বপ্রথম একটা কোষের নিউক্লিয়াস তৈরি হয়। এই যে নিউক্লিয়াস তৈরি হয়, নিউক্লিয়াসের পরে আস্তে 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 কোষের সাইটোপ্লাজমের অন্যান্য অঙ্গাণু তৈরি হয়। ওকে, তাহলে যেহেতু অন্যান্য অঙ্গাণু তৈরি হয় তাহলে আমরা বলতে পারি যে মাইটোকন্ড্রিয়া, তারপর প্লাস্টিড, তারপরে গোলজি বস্তু, কোষ গহ্বর এগুলো পরে তৈরি হবে। তাহলে এই যে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর এগুলোর সৃষ্টিতে মাইটোকন্ড্রিয়া, তাহলে তুমি বলো তো সর্বপ্রথম যখন কোষটা ছিল তখন কোষটার মধ্যে এই নিউক্লিয়াসটা সর্বপ্রথম তৈরি হলো। এরপরে নিউক্লিয়াসের পরে বিভিন্ন বস্তু আস্তে 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 তৈরি হইতে থাকবে। তাহলে যখন নিউক্লিয়াসের পরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হওয়ার পরে এরা কি করে, এরা হলো এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাহায্য করে কি তৈরিতে, মাইটোকন্ড্রিয়া তৈরিতে, তারপরে উদ্ভিদ কোষে তো বড় কোষ গহ্বর থাকে এরকম, সেই কোষ গহ্বর তৈরিতে। তার মানে আমরা বলতে পারবো যে সর্বপ্রথম যদি নিউক্লিয়াস তৈরি হয়, এরপর অন্যান্য অঙ্গাণুর সাথে যদি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তৈরি হয়, ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি তৈরিতে সাহায্য করে, মাইটোকন্ড্রিয়া তৈরিতে সাহায্য করে, কি তৈরিতে সাহায্য করে, কোষ গহ্বর তৈরিতে সাহায্য করে। বুঝতে পারছো? জি স্যার। তাই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে কোথায় কোথায়, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে উদ্ভিদ ও প্রাণী কোষে দুইটার মধ্যেই উপস্থিতি থাকবে। খুব সহজ কথা, এটা থাকতেই হবে। হুম। এরপরে আসলো কোষ গহ্বর। এখন না, এবার আমরা আসি কোষ গহ্বর। আমি যদি একটা সেলের কথা বলি, বলতো কোষ গহ্বর কোথায় পাওয়া যেতে পারে, ধারণা আছে কিনা কারো?
এখন দেখো, তাহলে আমি যদি বলি এখানে কি পাবো, আমরা এখন কোষ গহ্বর নিয়ে যদি কথাবার্তা বলি, কোষ গহ্বর নিয়ে, তাহলে দেখো, মানে কোষ গহ্বরের ক্ষেত্রে এইটা তোমাদের জিজ্ঞেস করছে, কেউ বলতে পারো নাই কোষ গহ্বর কোথায় থাকে। কোষ গহ্বর প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে কোষ গহ্বর থাকবে হলো উদ্ভিদ কোষে। কোথায় থাকবে? কোষ গহ্বর থাকবে হলো উদ্ভিদ কোষে। মনে রাখবা, কোষ গহ্বর মানে হলো, মনে রাখবা, কোষ গহ্বর, এটার ইংলিশ হলো ভ্যাকিউল। কি বলা হয়? এটার ইংলিশ হলো ভ্যাকিউল। ভ্যাকিউল অর্থ হলো কোষ গহ্বর। ওকে। আর এখানে যে ভ্যাকিউল থাকবে, তার মানে আমরা বলতে পারি এটা হলো একটা ভ্যাকিউল। ওকে। এইটা, এই যে এটা হলো একটা ভ্যাকিউল। তাহলে ভ্যাকিউল মানে হলো কি হবে? ভ্যাকিউল মানে হলো কোষ গহ্বর। কোষ গহ্বর কোথায় থাকবে? কোষ গহ্বর উদ্ভিদ কোষে থাকবে। উদ্ভিদ কোষের কোষ গহ্বর হবে হলো অনেক বড়। উদ্ভিদ কোষের কোষ গহ্বর হবে হলো অনেক বড়, কিন্তু প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না। যদিও থাকে, খুব ছোট থাকবে। আমরা প্রাণী কোষের কোষ গহ্বরকে আসলে বলি ভ্যাসিকল, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা সেটাকে বলি ভ্যাকিউল। তাহলে এই যে ভ্যাকিউল বা কোষ গহ্বর থাকবে, এই কোষ গহ্বরটা কি করবে? এই কোষ গহ্বরটা খুব সহজ করে যদি বলি, এই যে পুরো সাইটোপ্লাজমটা, এই যে পুরো সাইটোপ্লাজমটা যা আছে, এই পুরো সাইটোপ্লাজমটার মধ্যে, এই পুরো সাইটোপ্লাজমটার মধ্যে এই কোষ গহ্বরটাই একটা ফাঁকা স্থান। আমরা তো জানি গহ্বর মানে হলো, বা গহ্বর মানে হলো কি, একটা ফাঁকা স্থান থাকে। তাহলে সাইটোপ্লাজমের মধ্যে এই যে ফুললি সাইটোপ্লাজম আছে, এই সাইটোপ্লাজমের মধ্যে যে আপাতত একটা ফাঁকা স্থান দেখা যাবে, এটাকে আমরা বলবো কোষ গহ্বর। এই বৃহৎ কোষ গহ্বর যদি দেখো, তাহলে তুমি বলতে পারবা সেই কোষটা উদ্ভিদ কোষ। সুতরাং আমি বলতে পারি এই যে এই কোষটা আছে যেটা আঁকলাম, এই কোষটা একটা উদ্ভিদ কোষ। বুঝতে পারছো এটুকু? জি তাহলে এই যে এটা উদ্ভিদ কোষ আঁকলাম, তাহলে উদ্ভিদ কোষের কোষ গহ্বর অনেক কি হবে? অনেক বড় হবে। তাহলে স্যার এটার মধ্যে কি থাকে? আমরা থুতুকে কি বলি? স্যাপ বলি না, আমাদের এই অঞ্চলে স্যাপ বলি। স্যাপ, কি স্যাপ? এই স্যাপের মধ্যে কি থাকবে? এই স্যাপ, স্যাপ মানে হলো রস। তাহলে স্যাপ যদি বলতে বোঝানো হয় কোষ রস, যদি স্যাপ বলি তাহলে সেল স্যাপ বলবো। সেল স্যাপ মানে হলো, সেল স্যাপ মানে হলো কোষ রস। তাহলে এখানে কি থাকবে? তরল থাকবে। হ্যাঁ, এখানে সর্বপ্রথম পানি থাকবে, এবং ওই পানির সাথে সাথে অন্যান্য জিনিস কি থাকবে? লেগে থাকবে। তাহলে এই দুইটা মিলে বলা হয় স্যাপ বা রস। তাহলে কোষ রস, এই কোষ রস আসলে কোথায় থাকে? এই কোষ রস থাকে হলো, এই কোষ রস থাকবে হলো কোষ গহ্বর বা ভ্যাকিউলের মধ্যে। এই কোষ রস থাকবে। মানে যদি কখনো জিজ্ঞেস করা হয় যে কোষ রস ধারণকারী বড় গহ্বরটি কোন কোষে দেখা যায়, তাহলে বলতে হবে উদ্ভিদ কোষে দেখা যায়। কোন কোষে দেখা যায়? উদ্ভিদ কোষে দেখা যায়। কারণ উদ্ভিদ কোষের মধ্যে কি থাকে? কোষ গহ্বর থাকে। কোষ গহ্বরের মধ্যে কি থাকে? কোষ রস থাকে। তাহলে প্রশ্ন হলো, কোষ রস কি দিয়ে তৈরি? কোষ রসের মধ্যে কি কি থাকতে পারে? কোষ রসের মধ্যে, যেহেতু রস, এটা হলো প্রোটিন থাকে, এটার মধ্যে আমিষ থাকতে পারে বা প্রোটিন থাকতে পারে। এরপরে তোমার এটার মধ্যে কার্বোহাইড্রেট বা শর্করা থাকতে পারে। এরপরে এটার মধ্যে লিপিড বা চর্বি থাকতে পারে, অর্থাৎ খাদ্যের মূল 3 উপাদান এর মধ্যে থাকে। এরপরে কিছু জৈব অ্যাসিড থাকবে। এগুলো সব ওই যে কোষের মধ্যে বিক্রিয়া, কোষের প্রয়োজনে ভাঙা, কোষের সমস্ত কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য যে রাসায়নিক জিনিস লাগে, তার মধ্যে তো আমরা জানি প্রোটিন লাগবে, কার্বোহাইড্রেট বা শর্করা লাগবে, চর্বি বা লিপিড লাগবে। তারপরে এখানে কিছু জৈব অ্যাসিড থাকবে। এরপরে কিছু কালারিং এজেন্টও থাকবে, এখানে কিছু কালার তৈরি করার জন্য এজেন্টও থাকবে। উদ্ভিদ কোষ তো আমরা খুব ভালো করেই জানি, উদ্ভিদ কোষ কিন্তু, উদ্ভিদের জিনিসগুলো কি হয়? কালারিং হয়। তাহলে ওই যে কালারিং এজেন্ট তৈরি হলো, আমাকে কেউ কি বলতে পারবা কয়েকটা কালারিং এজেন্ট বা রঞ্জকের নাম বলতে পারবা? আমি কিন্তু বলছিলাম। ইমরান বলো, একটা রঞ্জকের নাম বলো। ইমরান, একটা রঞ্জকের নাম বলো।
ফাহিম বলো, রঞ্জকের নাম বলো কয়েকটা। জ্যান্থোফিল, হলুদ, ভেরি গুড, ক্যারোটিন, ভেরি গুড, কমলা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে কয়েকটা রঞ্জকের তুমি নাম বলে ফেলতে পারছো, ওকে। এখন দেখো, তাহলে কি বললাম, রঞ্জক, তাহলে আমরা বলতে পারি যে এখানে কি থাকবে, এখানে কি থাকবে। ওর মনে হয় নেটের সমস্যা না? তোমাদের কি সমস্যা আছে? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাও, ফাহিম, সারিয়া? শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি বললাম যে এইখানে কিছু রঞ্জকও থাকবে, তাহলে আমরা খুব সুন্দর করে এইটা বুঝলাম যে একটা উদ্ভিদ কোষ থাকলো, উদ্ভিদ কোষের মধ্যে ওই সাইটোপ্লাজমের যে যে অঙ্গাণুগুলো থাকবে তার মধ্যে একটা অঙ্গাণু আছে কি, একটা অঙ্গাণু আছে, এটার নাম কি? এটার নাম হলো, এই কেউ বলো এটার নাম কি? কথা বলে না। কোষ। এই, আহ তুমি বলো, বিজয় বলো, বিজয়, শাহরিয়া, জি স্যার। জি তুমি স্যার। তুমি বলো, এটার নাম কি বলো? নিউক্লিয়াস। এটার নাম নিউক্লিয়াস, আমি এতক্ষণ এটা পড়াইছি, এটার নাম নিউক্লিয়াস, তাহলে এটা কি? উদ্ভিদ কোষ। কোষের গহ্বর, এটা কোষ এইটা গহ্বর স্যার। এটা কোষ গহ্বর, ঠিক আছে। তাহলে এটা হলো কোষ গহ্বর, তাহলে মানে কোষ গহ্বরের মধ্যে আমরা বলছি গহ্বর অর্থ ফাঁকা স্থান, তাহলে আমরা কোষের ভিতরে ফাঁকা স্থান, তাই এটার নাম দিচ্ছি কোষ গহ্বর। কোষ গহ্বর কেন থাকা লাগবে? কারণ এইখানে অনেক কিছুই কি থাকে, এখানে ছোট ছোট জিনিস জমা থাকে, হ্যাঁ, জমে থাকে, এগুলো প্রয়োজনে কি করতে পারে, কোষ ইউজ করতে পারে। তাহলে এখানে কি কি জমে থাকবে? এখানে কোষের রস জমে থাকবে, কোষের রসের মধ্যে কি থাকবে, পানি থাকবে, পানির সাথে কি কি মিক্স থাকবে, প্রোটিন মিক্স থাকবে, লিপিড মিক্স থাকবে, তারপরে আর কি থাকতে পারে, তারপর শর্করা মিক্স থাকতে পারে, জৈব অ্যাসিড মিক্স থাকতে পারে, এবং কিছু রঞ্জক থাকবে। এই রঞ্জক মানে কালারিং এজেন্ট, এগুলো কালার করবে, যেমন ফাহিম সুন্দর মতো বললে যে জ্যান্থোফিল, ক্যারোটিন, এইসব জিনিসগুলো তৈরি করে, হ্যাঁ, এগুলো একটা কালার তৈরি করে, তাহলে কিছু রঞ্জক এখানে থাকবে। প্রাণী কোষের মধ্যে কিন্তু এইরকম কোষ গহ্বর থাকে না, যদিও থাকে তবে সেটা কি থাকে, প্রাণী কোষের মধ্যে থাকলে সেটা একদম ছোট থাকবে, এরকম ছোট থাকবে। তো প্রাণী কোষের কোষ গহ্বর থাকে না, থাকলে ছোট থাকে, কিন্তু উদ্ভিদ কোষের কোষ গহ্বর থাকে এবং এটা বড় থাকে। তাহলে এই ছিল আমাদের কোষ গহ্বরের কথাবার্তা। তো আমি এতদিন ধরে তোমাদেরকে পড়াচ্ছি হলো মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর। এখন আমাকে বলো তো, এই যে যেহেতু যতগুলো জিনিস পড়াচ্ছিলাম, এই সবগুলো জিনিস আসলে তোমরা কি বলতে পারবা এদের আহ এদের মেমব্রেন বা পর্দা কয় স্তরী? আচ্ছা, এইটা বাদ দিলাম, এদের কি মেমব্রেন আছে কি নাই? এদের কি ঝিল্লি আছে? এদের কি বাইরের আবরণ আছে কি নাই? সিমরান বলো, সিমরান। স্যার এখান দিয়ে যদি আরেকটু বোঝাতেন, আমার নেটের প্রবলেম করে বের হয়ে গেছে। আচ্ছা, আমি এখানে প্রশ্ন করছি যে প্রশ্নটা হলো এটা, যে আমি তোমাদের এতদিন পড়াইছিলাম মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, গোলজি বস্তু, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোষ গহ্বর, এই যে জিনিসগুলো বললাম, এদের কি ঝিল্লি আছে কি নাই? আছে স্যার, এটা ঝিল্লি যুক্ত। ভেরি গুড, তাহলে এরা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তাহলে আমি যেটুকুলোই এতদিন বলছি এগুলো সব হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, ওকে। এরপরে আমরা পড়বো হলো লাইসোজোম। তাহলে তোমাদের তো সমস্যা না, আমি এই পর্যন্ত যেটুকু পড়াইছি, কোনো সমস্যা আছে?
জি না না স্যার। স্যার। ঠিক আছে, আমি আরেকটা লিঙ্ক দিচ্ছি, হ্যাঁ, আরেকটা লিঙ্ক দিচ্ছি, সেটা সমস্যা নেই।